আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ অনার্স প্রাণীবিদ্যা দ্বিতীয় বর্ষের অ্যানিমাল ডাইভার্সিটি 2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো স্কলিওডন বা হাঙরের পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের কথা প্রথমে আসলে আমাদের একটা জিনিস মনে পড়ে যে পরিপাক কাকে বলে। পরিপাক হলো একটি সুনির্দিষ্ট জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে সংশ্লিষ্ট অঙ্গাদির মধ্যে বা সংশ্লিষ্ট তন্ত্রের মধ্যে জটিল খাদ্যবস্তু এনজাইম এর ক্রিয়ায় সংশ্লিষ্ট এনজাইমের ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়, খাদ্য সরল তরল এবং দেহের গ্রহণ উপযোগী হয়। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। আর পরিপাকের জন্য যে অঙ্গ, যে গ্রন্থি নিয়ে সমন্বয়ে যা গঠিত হয়, যে তন্ত্র গঠিত হয় তাকে বলা হয় পরিপাক তন্ত্র। আজ আমরা স্কলিওডন কন্ড্রিকথিসের অন্তর্গত একটি মাছ স্কলিওডনের পরিপাকতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে অন্যান্য সকল তরুণাস্থি মাছের মধ্যে স্কলিওডন মাংসাশী স্বভাবের। মাংসাশী কাদের বলা হয়? যারা মূলত হার্বিভোরাস না, যারা কার্নিভোরাস, অর্থাৎ ছোট ছোট মাছ থেকে শুরু করে শিকার ধরে যারা খাবার খায়, অন্যান্য প্রাণীদের খায়, এদেরকে বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী। স্কলিওডন হচ্ছে মাংসাশী স্বভাবের বা কার্নিভোরাস। এদের পরিপাক তন্ত্র, পরিপাক নালী এবং পরিপাক সহায়ক গ্রন্থি সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আমরা জানি স্বাভাবিকভাবে পরিপাক তন্ত্রের ক্ষেত্রে থাকে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি থাকে, দুটি থাকে। এই যে পরিপাক নালী এবং পরিপাক সহায়ক গ্রন্থি সমূহ, অর্থাৎ দুইটা অংশ থাকে। পরিপাক তন্ত্র দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানাল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাই বলা আছে এখানে স্কলিওডনের পরিপাক নালী এবং পরিপাক সহায়ক গ্রন্থিসমূহ বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে। এখন আমরা আসি প্রথমে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমরা জানি যে স্বাভাবিকভাবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড মুখ থেকে শুরু করে পায়ে পর্যন্ত বিস্তৃত। এখানেও সেম স্কলিওডনের ক্ষেত্রে মুখছিদ্র থেকে শুরু করে পায়ে পর্যন্ত বিস্তৃত এবং পায়ুছিদ্রটি অবসারণীতে মুক্ত হয়ে থাকে। এদের একটি স্কলিওডনের একটি বিশেষ একটি বৈশিষ্ট্য অবসারণী। দেহের এই এটা হচ্ছে পায়ুপাখনা এবং কোরাল ফিন বা পুচ্ছপাখনার মধ্যবর্তী একটি স্থানে এদের অবসারণী থাকে। এই অবসারণের মাধ্যমে একই সাথে মাছের ক্ষেত্রে এরা কী করে থাকে? এরা পরিপাক তন্ত্রের যে অপত্য, সেই অপত্য নিঃসরণ করে, সাথে এরা কী করে থাকে? এরা প্রজনন কাজেও ব্যবহার করে থাকে। এক্ষেত্রে এদের পরিপাক নালী দেখানো হলো, একটা সমগ্র চিত্র দেওয়া হচ্ছে। চিত্রটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমরা ব্যাখ্যার সাথে সাথে চিত্রগুলো দেখি। মুখছিদ্র। ওরাল পোর, মুখছিদ্র। এখানে আমাদের জুওলজিতে ইংলিশ টার্মগুলো একটু ভালোভাবে পড়তে হবে। স্কলিওডন আমরা যখন হাতে লিখব অবশ্যই স্কলিওডনের নিচে আমরা বৈজ্ঞানিক নামে নিচে দাগ দিতে হবে। এখানে যেহেতু টাইপ করা, যা হোক, স্কলিওডনের অর্ধচন্দ্রাকৃতির মুখ তাহলে অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতিতে এরকম টাইপের মুখ থাকবে এবং ছিদ্রটি মস্তিষ্কের অঙ্কীয় দিকে। অঙ্কীয় দিক বলতে বোঝায় এটা হলো পৃষ্ঠীয় দিক হচ্ছে উপরের দিক এবং অঙ্কীয় দিক বলতে তল বরাবর। অর্থাৎ একটা তুণ্ড থাকে, এই তুণ্ডের অর্থাৎ অঙ্কীয় দিক নিচে তল বরাবর এই মুখছিদ্রটি অবস্থান করে থাকে। ওপর ও নিচের চোয়াল দ্বারা পরিবেষ্টিত মুখছিদ্রটির প্রতিটি চোয়ালে সারিবদ্ধভাবে অনেকগুলো দাঁত থাকে। এদের অনেকগুলো দাঁত থাকে এবং এদের দাঁতগুলোর আকার এবং প্রকৃতি একই হয়। এই একই হওয়ার কারণে, এদের আকার এবং প্রকৃতি একই হওয়ার কারণে এদেরকে হোমোডন্ট বলা হয়ে থাকে। হোমোডন্ট, একই আকৃতির দাঁতকে বলা হয় হোমোডন্ট। হোমো মানে সম আকৃতির। দাঁতগুলো শিকারকে ধরা, টুকরা করে এবং খাদ্যকে মুখবিবরে ধরে রাখতে সাহায্য করে এবং দাঁতগুলো কয়েকটি সারিতে বিন্যস্ত থাকে। দাঁতগুলো ক্ষয়প্রাপ্ত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে বা পড়ে গেলে পুনরায় নতুন দাঁতের সৃষ্টি হয়। এদের
এদের রিজেনারেশন হয়, আবারও দাঁত রিজেনারেট করে। এই ধরনের দাঁতকে বলা হয়ে থাকে পলিফায়োডন্ট। তাহলে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কথা, হোমোডন্ট এবং পলিফায়োডন্ট। সম আকৃতির বা একই আকৃতির, একই হওয়ার কারণে হোমোডন্ট, এবং পুনরায় নতুন দাঁতের সৃষ্টি হচ্ছে, এই কারণে এদেরকে বলা হচ্ছে পলিফায়োডন্ট। পরবর্তীতে আসতেছে মুখবিবর বা বাক্যাল ক্যাভিটি। মুখবিবর হচ্ছে মুখছিদ্রের যে পিছনের যে প্রশস্ত উন্মুক্ত যে গহ্বরটি থাকে, যেখানে একটু অনড় জিহ্বা থাকে, এই যে অনড় জিহ্বা থাকে, এটা হচ্ছে মূলত মুখবিবরের একটি বৈশিষ্ট্য। এদের জিহ্বা কি অনড়। এছাড়া কি থাকে, মুখবিবরটি অঙ্কীয় পৃষ্ঠভাবে প্রশস্ত মিউকাস পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। মুখবিবরের মেঝেতে একটি অপেক্ষাকৃত পুরু পেশিবিহীন, যা বলা হয়েছে অনড় কথাটা, তাহলে পুরু এবং পেশিবিহীন, পেশি থাকলে সেটা তো সঞ্চালন করবে, এটা পেশিবিহীন এবং কোনো গ্রন্থি থাকে না। যেমন আমাদের জিহ্বার গোড়ায় থাকে টাইনিন মল্টের জন্য আমাদের যে লালা গ্রন্থিগুলো থাকে, সেই লালা গ্রন্থি ওদের নাই, অর্থাৎ গ্রন্থিবিহীন এবং অনড় জিহ্বা। এবং মুখবিবর তার পরবর্তী গলবিল, গলবিলের ইংলিশ হচ্ছে, যা বায়োলজিক্যাল টার্ম হচ্ছে ফ্যারিংস। মুখবিবর পরবর্তী পরিপাক নালীর প্রশস্ত, যে এটাও একটা প্রশস্ত অংশ, প্রশস্ত অংশটির নাম হচ্ছে গলবিল। গলবিলের প্রতিপার্শ্বে 5টি করে, আমরা জানি কি কন্ড্রিকটিসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 5টি থেকে 7টি করে ফোকা ছিদ্র থাকে। এই তাই বলা হয়েছে যে এদের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য, কন্ড্রিকটিসের স্কলেটনের 5টি করে ফুলকা ছিদ্র এবং একটি করে ক্ষয়প্রাপ্ত স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। গলবিলের অন্তঃপ্রাচীরে ছোট ছোট কণ্টক সাজানো থাকে, অন্তঃপ্রাচীরে ছোট ছোট কাঁটার মতো অংশ থাকে। এজন্য গলবিল গহ্বরটি সম্পূর্ণরূপে বন্ধ হতে পারে, অর্থাৎ একবার গেলে সেটা ফিরে আসতে চায় না। এই কারণে গলবিলের ফুলকাকে ধারণের জন্য কতকগুলো অন্তঃকঙ্কাল থাকে, এদেরকে ভিসারাল আর্চ বলা হয়ে থাকে, অর্থাৎ অন্তঃকঙ্কাল থাকে, এদেরকে ভিসারাল আর্চ বলা হয়ে থাকে। এখন আসি অন্ননালী, এসোফেগাস। গলবিল পরবর্তী একটি পেশিবহুল, তাহলে এসোফেগাসটা কি হবে, পেশিবহুল এবং খর্বাকৃত, ছোট আকৃতির হবে, এবং এটা নলাকার একটি অংশ। তাহলে কি কি পয়েন্ট পাচ্ছে এখানে, গলবিল পরবর্তী পেশিবহুল, খর্বাকৃতির এবং নলাকার যে অংশটি, সেটাকে বলা হচ্ছে অন্ননালী। এর অভ্যন্তরে যে প্রাচীর থাকে সেটা অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে। আমি একটু চিত্রে চলে যাই, প্রথম চিত্র অনুদৈর্ঘ্য ভাঁজ কেমন থাকে। এই যে অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে, অন্ননালীর অনুদৈর্ঘ্য ভাঁজ এখানে অবস্থান করে থাকে, প্রাচীর বরাবর অনুদৈর্ঘ্য ভাঁজ। ওকে, এরপরে আমাদের আসে হলো পাকস্থলী। অন্ননালীর পিছনের দিকে পাকস্থলী থাকে। পাকস্থলী যেটাকে বলা হয় স্টোম্যাক। স্কেলেটনের উদর গহ্বরের প্রশস্ত একটি থলির মতো অংশ থাকে, এটি যে আকৃতির হয়ে থাকে, ইংরেজি যে আকৃতির। পাকস্থলীর দুটি অংশে বিভক্ত। কয়টি অংশে বিভক্ত? দুটি অংশে বিভক্ত। অগ্রপ্রান্তীয় থলি সদৃশ অংশকে বলা হয়ে থাকে কার্ডিয়াক অংশ বলা হয়ে থাকে, এবং পিছনের নলাকার অংশকে বলা হয় পাইলোরিক অংশ। কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর সঞ্চয়স্থলে আঙুলের মতো উপবৃদ্ধি থাকে, একে বলা থাকে অন্ধথলি। এখানে স্ফিংটার বা কপাটিকা থাকে, প্রত্যেকটা কপাটিকা তো থাকা লাগবে, কেননা খাবার একবার যদি চলে যায় সেটা ফেরত আসবে না। এর জন্য কপাটিকাটা কি করে, খাবারটা আবার ফিরে আসা বন্ধ করে দেয়, এর জন্য কপাটিকা থাকবে। এরপর রয়েছে কার্ডিয়াক পাকস্থলীর ভেতরের প্রাচীরের অনেকগুলো অনুদৈর্ঘ্য ভাঁজ। এক্ষেত্রে ওই অন্ননালীর মতো এখানে কার্ডিয়াক প্রাচীরে কি থাকে, এই পাকস্থলীর ভেতরের প্রাচীরে অনুদৈর্ঘ্য, এই সেম অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে। পাইলোরিক পাকস্থলীর শেষ ভাগে একটি গোলাকার পেশিবহুল অংশ থাকে, এর নাম বার্সা এন্টিয়ানা। বার্সা এন্টিয়ানা। পাইলোরিক পাকস্থলী এবং বার্সা এন্টিয়ানার মধ্যবর্তী অংশে একটি পেশিবহুল গোলাকার কপাটিকা থাকে, যাকে বলা থাকে পাইলোরিক কপাটিকা। এখন আমরা চিত্রে চলে যাই যে আমাদের পাকস্থলী সম্পর্কে কি কি বলা ছিল। পাকস্থলীতে বলা ছিল যে এটি লম্বা থলিকা আকৃতির এবং ইংরেজি যে অক্ষরের মতো, ইংরেজি যে অক্ষরের মতো পাওয়া গিয়েছে। এবং এদের একটি রয়েছে কি কার্ডিয়াক পাকস্থলী, এই যে বড় থলি সদৃশ যে অংশটি হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী, এবং এই যে অংশটি সেটা হচ্ছে পাইলোরিক পাকস্থলী। কার্ডিয়াক এবং পাইলোরিক অংশ। এখন বলা ছিল যে কার্ডিয়াক অংশে, কার্ডিয়াক পাকস্থলীর যে অংশটায়
সে তার প্রাচীর বরাবর অনুদৈর্ঘ্য ভাসছিল, যেটা অন্যনিত পেয়েছিলাম। এখানে এর মধ্যবর্তী অংশে একটি অন্ধথলি রয়েছে, একটি অংশ রয়েছে যেটাকে বলা হয় অন্ধথলি। এই যে অন্ধথলি, যাকে বলা হয় ব্লাইন্ড স্যাক, ব্লাইন্ড স্যাক বলা হয়ে থাকে। এবং পাইলোরিক এই পাকস্থলীর শেষ ভাগে একটি পেশিবহুল অংশ থাকে, যেটা বলা ছিল বার্সা এন্টিয়ানা, পেশিবহুল অংশ। এবং প্রত্যেকটিতে একটি কপটিকা করে থাকে, এখানে কপটিকা থাকে, মধ্যবর্তী অংশে কপটিকা থাকে, এবং কার্ডিয়াক অন্ননালী এবং পাকস্থলীর মধ্যবর্তী অংশে একটি কার্ডিয়াক স্ফিংক্টার থাকে বা কপটিকা থাকে। এখন পাকস্থলীর পরে রয়েছে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন। পাকস্থলীর বার্সা এন্টিয়ানা, যে অংশটা ছিল আমাদের গোলাকৃতির পেশিবহুল, সে অংশটা পরবর্তী যে অংশটা সেটার নাম হচ্ছে অন্ত্র বা ইন্টেস্টাইন। অন্ত্রের অন্তঃপ্রাচীর, এই যে অন্তঃপ্রাচীর মিউকাস আবরণী ভাঁজযুক্ত এবং সর্পিল আকারে, স্পাইরাকাল আকারে বিস্তৃত একটি প্যাঁচানো কপটিকা সদৃশ অংশ গঠন করে থাকে। এই কপটিকাগুলোকে বলা হয় কি স্ক্রল কপটিকা বলা হয়। স্ক্রল কপটিকাগুলোকে অনুপ্রস্থচ্ছেদে ঘড়ির স্প্রিংয়ের মতো দেখায়, কারণ কপটিকাগুলো ঘড়ির কাঁটার বিপরীতে বামাবর্তে, বাম দিকে, ঘড়ি কাঁটার বাম দিকে, বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি করে সাজানো থাকে। এবং অনুদৈর্ঘ্যভাবে, যদি অনুদৈর্ঘ্যভাবে দেখা হয় তাহলে এটা কি হয়, আড়াই প্যাচ যুক্ত হয়ে থাকে। স্ক্রল কপটিকা স্কলিওডনের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে স্কলিওডনের বিশেষ বৈশিষ্ট্য কি? স্ক্রল কপটিকা বা স্ক্রল ভালভ, এরা অন্ত্রের শোষণতল বৃদ্ধি করা ছাড়াও অভ্যন্তরে খাদ্যের দ্রুত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। স্ক্রল কপটিকা দেখতে এরকম টাইপের, অনুদৈর্ঘ্য বরাবর যদি কাটা হয়, আড়াই প্যাচ যুক্ত। এখন দেখি আমাদের চিত্র কেমন আছে। চিত্রে দেওয়া আছে যে বার্সা এন্টিয়ানা পরবর্তী অংশ, এই যে আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র। ইন্টেস্টাইনে অন্ত্র প্রাচীর অনুদৈর্ঘ্য বরাবর কেটে ফেললে এই যে আড়াই প্যাচ যুক্ত, 1, 2, আড়াই প্যাচ যুক্ত ভালভ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্ক্রল কপটিকা বা স্ক্রল ভালভ। এরপরের অংশটি রয়েছে মলাশয় বা রেকট্রাম। রেকট্রামের ক্ষেত্রে রয়েছে স্কলিওডনের অন্ত্রটি পেছনের দিকে শুরু হয়ে সংক্ষিপ্ত জলাশয়ে প্রবেশ করে, অর্থাৎ পরবর্তী যে অংশটা মলাশয়ের পেছনে পায়ুচ্ছিদ্র শেষ হয় এবং পায়ুচ্ছিদ্রটি অবসরণীতে মুক্ত হয়। অবসরণী ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে মুক্ত হয় এবং নলাকৃতির রেকটাল গ্রন্থি মলাশয়ের পৃষ্ঠ দিকে উন্মুক্ত হয়ে থাকে। এরপরে আমাদের যে পরিপাকতন্ত্রের একটা অংশ রয়েছে সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থির ক্ষেত্রে কী কী রয়েছে আমাদের এখানে? যকৃৎ রয়েছে, অগ্নাশয় রয়েছে, গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, আন্ত্রিক গ্রন্থি রয়েছে এবং মলাশয় গ্রন্থি রয়েছে। প্রথমে যকৃৎ। স্কলিওডনের যকৃৎ লম্বা এবং হলুদ বর্ণের হয়ে থাকে এবং হলুদ বর্ণের দ্বিখণ্ডক যুক্তি গ্রন্থি, যা উদর গহ্বরের অধিকাংশ জায়গা জুড়ে থাকে। খণ্ডক দুটির অগ্রভাগ পরস্পর যুক্ত থাকে এবং ডান দিকের যকৃৎ খণ্ডটির সাথে ইউ আকৃতির পাতলা প্রাচীর বিশিষ্ট পিত্তথলি থাকে। পিত্তথলি থেকে পিত্ত নালী যে গঠিত হয় সেটা অন্ত্রের প্রথম অংশে যুক্ত হয় এবং যকৃতের কোষগুলো থেকে পিত্তরস সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা যকৃতে চলে যাই চিত্রে। যকৃত দুইটি খণ্ড বলা রয়েছে, এই যে দুইটি খণ্ড বলা হয়েছে যকৃত, এবং যকৃতের ক্ষেত্রে ইউ আকৃতির যে একটা পিত্তথলি সেটা যুক্ত হয় কার সাথে? অন্ত্রের প্রথম অংশের সাথে। এরপরে রয়েছে আমাদের অগ্নাশয়। দুটি খণ্ডে বিভক্ত এই অনিয়তাকার গ্রন্থিটি কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর মধ্যবর্তী অংশে অবস্থান করে থাকে। এই যে কার্ডিয়াক পাকস্থলী
এখানে হচ্ছে আমাদের ব্লাইন্ড স্যাক এবং পাইলোরিক পাকস্থলী, এর মধ্যবর্তী স্থানে আমরা চিত্র দেখতে পারবো, এরকম একটি গঠন দেখা যাবে। এর বর্ণকি সাদাটে ধরনের এবং গ্রন্থিটি থেকে সৃষ্ট যে অগ্রাশয় নালী অন্ত্রের প্রথম অংশ মুক্ত হয় এবং পরিপাকের সহায়ক উৎসেচক সমূহ অন্ত্রে সরবরাহ করে। অর্থাৎ যে এনজাইমগুলো পরিপাকে কাজে লাগবে সেইগুলো কি করবে, সাপ্লাই করবে। অর্থাৎ যকৃতের যে অংশটি ছিল, যে পিত্তথলি ছিল, সেই পিত্তথলিটা আবারও অন্ত্রের প্রথম অংশের সাথে, অগ্নাশয়ের ক্ষেত্রে অন্ত্রের প্রথম অংশের সাথে যুক্ত হয়। এরপরে আমাদের রয়েছে গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। স্কেলেটনের পাকস্থলীর যে অন্তঃপ্রাচীর থাকে, সে অন্তঃপ্রাচীর থেকে যে পাচক রস সেগুলো খরিত হয়ে থাকে, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস খরিত হয়ে থাকে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে, যেটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। আন্ত্রিক গ্রন্থি, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এদের অন্ত্রের প্রাচীর অসংখ্য এককোষী গ্রন্থি থাকে। এখানে তাহলে গ্রন্থিগুলো এককোষী গ্রন্থি, যাদের আন্ত্রিক গ্রন্থি বলা হয়ে থাকে। এসব গ্রন্থি কোষ থেকে নিঃসৃত আন্ত্রিক রস খাদ্য পরিপাকে অংশ নেয়। অর্থাৎ পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক রস বা পাচক রস, আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড জুস এগুলো খরিত হয়ে থাকে। তারপরে রয়েছে মলাশয় গ্রন্থি, রেক্টাল গ্ল্যান্ড। মলাশয় প্রাচীরে, পৃষ্ঠ প্রাচীরে যুক্ত মলাশয় গ্রন্থি দেখতে আঙুলের মতো নলাকার এবং বদ্ধথলি সদৃশ থাকে। এই গ্রন্থি নিঃসৃত যে রস সেগুলো মলাশয়ে জমা হয় এবং এই রসের সঠিক কার্যপদ্ধতি এখনো অজ্ঞাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের স্কেলেটনের পরিপাকতন্ত্রের বিস্তারিত বর্ণনা। তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, ভালোভাবে বিস্তারিত আরও ভালোভাবে সাজানো রয়েছে আমাদের শিটে, তোমরা দেখলে আরও ভালোভাবে পারবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।